সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সঙ্গে যারা নারী দর্শক রয়েছেন মাই টিভির দেশে এবং বিদেশে সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের 50 মিনিট শুরু করছি। দর্শক, আজকে আমরা বরাবরের মতোই আলোচনা করব সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং এর সঙ্গে আন্তর্জাতিক কিছু বিষয় সেটি কিছুটা আলোচনা চলে আসে। আপনারা জানেন যে এটি মধ্যপ্রাচ্য এখন আলোচনার বাইরে রাখবার কোনোভাবে সুযোগ নেই। এটিও সম্পর্কে আপনাদের অনেক আগ্রহ রয়েছে এবং সেই সঙ্গে দেশের জ্বালানি তেলের যে পরিস্থিতি বা মানুষের ভোগান্তি সংকট সেগুলো নিয়ে আলোচনা করব। আর আলোচনা করবার জন্য আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে দুজন রাজনীতিক। আমি ডান দিক থেকে পরিচয় করে দিই, রাজনীতিবিদ এবং বিএনপি নেতা রাশেদ খান, এবং আমার বামে রয়েছেন জনাব ডক্টর আব্দুল মান্নান, তিনি জামাতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি। আপনাদের দুজনকে স্বাগত। আমি রাশেদ খান আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি যেহেতু সরকার দলীয় রাজনীতি করেন, তো বর্তমানে বৈশ্বিক যে প্রেক্ষাপট এবং বলা হচ্ছে যে জ্বালানি তেলের এক ধরনের সংকট হচ্ছে, আমরা সংসদ না রাজপথ সেটি নিয়ে আলোচনা করব, কিন্তু একেবারে শুরুতেই একটুখানি আলোচনা করতে চাই কারণ মানুষের প্রচুর আগ্রহ রয়েছে এই বিষয়টা নিয়ে। তো বলা হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে তেলের কোনো সংকট নেই, এটি আন্তর্জাতিক যারা তেল বিক্রি করে সেই সংগঠনগুলো বলেছে, এবং যুদ্ধ পরিস্থিতি রয়েছে। তার মধ্যে বাংলাদেশের উপকূলে আজকে 8টি জাহাজ ভিড়েছে এটি বলা হচ্ছে নতুন করে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এক ধরনের গুজব বলেন বা হুজুগ বলেন, সারা দেশে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে এক ধরনের হাহাকার কারাকারি মানুষের ভিড়ে, এবং সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে পর্যাপ্ত তেল আছে, আপনারা সবাই পাবেন, কিন্তু মানুষ সেটি মানছে না। এই যে মানুষের যে প্রবণতা, এটি সম্পর্কে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখেন, আমরা অতীতেও দেখেছি এ ধরনের গুজব রটিয়ে দেশকে অশান্ত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো, এরকম অসংখ্য নজির রয়েছে। আমরা দেখেছি যে এর আগে লবণ নাই বাজারে, সুতরাং সবাই বাড়ি থেকে বের হলো লবণ কেনার জন্য একযোগে। এছাড়া সয়াবিন তেল নাই, সুতরাং সবাই বাসা থেকে বের হলো তেল কেনার জন্য। এইবার যেটা হয়েছে যে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নাই, তো সবাই গাড়ি নিয়ে চলো তেল কিনি। তো নানান ধরনের গুজব রটিয়ে আসলে দেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, মধ্যপ্রাচ্যে যে সংকট বা যে যুদ্ধ শুরু হয়েছে, স্বাভাবিকভাবে এই যুদ্ধের যে প্রভাব সেটা তো শুধুমাত্র বাংলাদেশে না, প্রত্যেকটা রাষ্ট্রেই কিন্তু এই প্রভাব সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমাদের জ্বালানি তেলের কোনো সংকট নাই। আপনার এইভাবে যদি আপনারা পেট্রোল পাম্পগুলোতে আপনারা এভাবে জমায়েত হন, এভাবে ভিড় করেন, তো সেক্ষেত্রে তেল তো মজুদ থাকলেও আপনি তো ওইভাবে মজুদ রাখতে পারবেন না, কারণ কাস্টমার যাচ্ছে, তেল তো আপনাকে দিতে হবে। তো এই একটা সংকট সৃষ্টি হয়েছে। তবে এই সংকটের মূলে হলো যারা মনে করে যে এই সরকার আমাদের সরকার না, বা এই সরকারকে সফল হতে দেওয়া যাবে না, ঠিক তারা কিন্তু ওই বেশি বেশি পেট্রোল পাম্পে যাচ্ছে। তাদের একটা গোষ্ঠী সরকারকে এক ধরনের দেখানোর জন্য যে সরকার ক্ষমতায় আসার পরেই তো জ্বালানি সংকট, সরকার আসলে দেশ চালাইতে পারছে না, এই বিষয়টা দেখানোর জন্য কিন্তু একটি চক্র এই কাজ শুরু করেছে। এবং আরেকটি চক্র তারা কি করছে, তারা এক ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে যে তেল নাই, এখন যদি না যাও তাহলে তেল পাবা না। এ ধরনের ঘটনা কিন্তু ঘটছে। তো সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব সচেতন করা। সরকার এর জন্য বারবার বলছে যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, আপনারা এইভাবে আসেন না, এইভাবে জমায়েত করিয়েন না। এই কাজটি সরকার করার চেষ্টা করছে। এবং বিশেষ করে সরকারি দল, আমি যেটা অসংখ্যবার বলেছি যে সরকারি দল তো বিএনপি, আর অপোজিশনে জামাত ইসলামের নেতৃত্বে 11টা দল রয়েছে। এখন এই দেশকে যদি আপনি সামনের দিকে সুন্দরভাবে নিয়ে যেতে চান, তাহলে সরকারি দল বিএনপি গণঅভ্যুত্থানের শক্তি, অন্যদিকে বিরোধী দল জামাত ইসলাম সহ আরও 11টি দল, তারাও তো গণঅভ্যুত্থানের শক্তি। এই বিএনপিকে যেমনিভাবে পজিটিভ ভূমিকা রাখতে হবে, জামাতকেও তো রাখতে হবে। এখন জামাত ইসলাম সহ 11টি দল যদি মনে করে মধ্যপ্রাচ্যে সংকট হয়েছে, তা আমাদের সমস্যা কী, এর প্রভাব বাংলাদেশে আসুক, তা আমাদের সমস্যা কী? আমাদের একমাত্র দায়িত্ব বিএনপিকে উৎখাত করা, বিএনপিকে বেকায়দায় ফেলানো, তাহলে তো প্রবলেম। বরং জামাত ইসলামকেও ভাবতে হবে যে বিএনপি সহ আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে আমরা সবাই বাংলাদেশকে এই জায়গায় নিয়ে এসেছি, আমরা সবাই গণঅভ্যুত্থানের শক্তি। সুতরাং বিএনপিকে যেমনিভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, জামাত ইসলামকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমার দুঃখ লাগছে
যে বিএনপি গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নাই। জামাত ইসলামের পক্ষ থেকে, যারাও তো সরকারের অংশ, জি। আপনি তো বিরোধী দলকে বলতে পারেন না সরকারের অংশ না, রাষ্ট্রের অংশ তো অবশ্যই। তারা কি একটিবারের জন্য বলেছে যে মধ্যপ্রাচ্যের যে সংকট, এই সংকটের কারণে কিছুটা তেলের বাজারে সংকট সৃষ্টি হয়েছে, কিন্তু আপনারা যদি এইভাবে পেট্রোল পাম্পে আপনারা ভিড় করেন, একযোগে সবাই তেল নেওয়ার জন্য যান, সেক্ষেত্রে বাংলাদেশ একটা গভীর সংকটে পড়বে। তো বিরোধী দলের জায়গা থেকে যদি এই ভূমিকা পালন করত, তাহলে বাংলাদেশ কখনোই এইভাবে অস্থিরতা বাড়তো না। শুধু কিন্তু আমাদের দেশের বিরোধী দলের একমাত্র দায়িত্ব, যাই হোক না কেন, রাজনৈতিক ফায়দা নিয়ে সরকারকে বিপদে ফেলা। শুধু কিন্তু পেট্রোল পাম্পে নেয়ার জন্য যাচ্ছে না, এবং সরকার থেকে বলা হচ্ছে যে কেউ কেউ ব্যক্তিগতভাবে ঘরে সেটি মজুদও করার চেষ্টা করছিলেন, যার কারণে রেশনিং করা না, হয়েছে। এটা তো করতেছে। বিশেষ করে যারা আপনার অপোজিশনে আছে, তাদের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন, জামাতুল ইসলামের একজন নেতা, তার পেট্রোল পাম্প, সেই পাম্পের তেল অন্য জায়গায় মজুত করা হচ্ছে, এবং এটা গণমাধ্যমে এসেছে, এবং বিভিন্ন জায়গায় তো এই কাজগুলো করা হচ্ছে। এই কাজগুলো আমি তো আগেই বললাম যে শুধুমাত্র বিএনপিকে দায়িত্বশীল হলে হবে না, আপনিও গণ অভ্যুত্থানের শক্তি, সুতরাং আপনাকে দায়িত্বশীল হতে হবে। এখনো পর্যন্ত জামাতের আমির কি এই কথা বলেছে যে আপনারা এই কাজটা করিয়েন না? এখনো পর্যন্ত বলেছে? এনসিপির আহ্বায়ক বলেছে? তো তারা সারাক্ষণ মানে সাংবিধানিক সংস্কার পরিষদের কেন শপথ নিল না? কেন রাষ্ট্রপতির হাতে আপনার তাকে কেন এখনো পর্যন্ত রাখা হচ্ছে? কেন অভিশংসন করা হবে না? আরে ভাই, এই রাষ্ট্রপতি এবং এই সংবিধানের বৈধতা তো আপনারা দিয়েছেন। আপনারা যেদিন 2024 সালের 8 আগস্ট আপনারা শপথ নিলেন, এই শপথ নেওয়ার মধ্য দিয়েই তো সংবিধান ওই দিন থেকে আবার নতুনভাবে মানুষের কাছে স্বীকৃতি পেয়েছে। এই রাষ্ট্রপতি, তিনি তার পুনর্জীবন পেয়েছেন। তো এই দায়টা কাদের? এই দায়টা তো অন্তর্বর্তীকালীন সরকারের, এবং ওই সময় যারা ছাত্র উপদেষ্টা ছিল, যারা সরকার গঠন করেছে তাদের। তো আপনারা সারাক্ষণ এই বিষয়ে বক্তব্য দিচ্ছেন, কিন্তু এখন তো আপনাদের যে ধরনের দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার ছিল, আজকে বাংলাদেশ যদি ধ্বংস হয়ে যায়, আজকে বাংলাদেশ যদি কোনোভাবে অর্থনৈতিকভাবে সংকটে পড়ে, বা তেলের সংকটে, বা জ্বালানি সংকটে পড়ে, তো সেই সংকটে কি ব্যক্তিগতভাবে আপনি পড়বেন না? সুতরাং আপনার তো গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে সে ধরনের দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার ছিল, কিন্তু এই বিষয়ে আপনার কোনো মন্তব্য নাই, বক্তব্য নাই। আপনি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনি যে জিনিসটা আপনি বৈধতা দিয়েছেন, এখন আপনি বলছেন কেন রাষ্ট্রপতির বৈধতা দেওয়া হচ্ছে? তা আপনি কেন ওই সময় অভিশংসন করেন নাই? আপনি কেন বাদ দেন নাই? রাষ্ট্রপতি প্রসঙ্গটায় আসবো। জনাব আব্দুল মান্নান, কিছু বক্তব্য এসেছে যে বিরোধী দল হিসেবে যে রাজনৈতিক ভূমিকা এবং দায়িত্বশীলতার কথা বলেছেন, এবং বিরোধী দল থেকে কেন মানুষকে বলা হচ্ছে না তার কথা, যে আপনারা একটু ধৈর্য ধরুন, পরিস্থিতির সমাধান হবে অচিরেই। তিনি যে কথাগুলো বলেছেন সেটির জবাবে আপনি কি বলবেন? আর মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সরকারের যে ভূমিকা, জ্বালানি তেল সংগ্রহ, মজুদ, সেই ভূমিকাটি কি আপনি কিভাবে দেখবেন? জি, আপনাকে ধন্যবাদ। রাশেদ ভাই, উনি একটু কড়া আলোচক, তো উনি কড়া করে বলেন। আর নতুন বিএনপি করতেছেন, তো এখন দলীয় অবস্থান পাকাপোক্ত করার জন্য একটু কড়া বক্তব্য না দিলে তো পদ পদবি সামনে পাইতে হবে, একটা ব্যাপার আছে না? তো আমি ভাইকে ধন্যবাদ জানাই, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে নারী দিবসের আমি মনে করি যে আমার মা, আমার বোন, আমার কন্যা, আমাদের যত নারী আছেন সবার প্রতি আমরা সমভাবেই মর্যাদা দিই। প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে মর্যাদা দিই, তাদের অধিকারের ব্যাপারে আমরা সচেতন থাকি। এখানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা লেগেছে, এই যুদ্ধের কারণে একটা সংকট তৈরি হয়েছে, জ্বালানি সংকট যে আছে, এটা আগে একটু স্বীকার করাই ভালো। নেই এই কথা বলে মানুষকে আরও একটা মানে সন্দেহের ভিতরে ঠেলে দেয়া। নাম্বার ওয়ান, আমাদের সংকট আছে কিন্তু সংকট থাকবে না, এটা আমরা কাটায় উঠবো, আমরা এই ব্যবস্থা নিয়েছি। যেরকম আজকে আপনি বললেন যে 8টা জাহাজ আমাদের এখানে এসেছে জ্বালানি, এটা তো আমাদের মানুষকে আশান্বিত করবে যে না, ঠিক আছে, আমরা পেয়ে যাচ্ছি, আমাদের কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনার দেখেন, উনি বলছেন যে জামাত কেন এ ব্যাপারে বক্তব্য দিচ্ছে না। জামাত মধ্যপ্রাচ্য নিয়ে যে বিবৃতি দিয়েছে, এই যুদ্ধের নিয়ে যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতি কিন্তু সরকারকে আরও সহযোগিতা করেছে। সরকার এবং জামাতের বিবৃতি অনেকটা অভিন্ন, যার কারণে বাংলাদেশের ইতিহাসে যুদ্ধ বলবো নাকি আগ্রাসন বলবো না যুদ্ধ বলবো? আপনি যেটাই বলেন না কেন, আগ্রাসন বলতে পারেন, যুদ্ধ বলেন, সেই ব্যাপারে বাংলাদেশের সরকার যে বিবৃতি দিয়েছে, বিরোধী দলের বিবৃতি প্রায় কাছাকাছি। এখানে অনেক সময় বাংলাদেশের ইতিহাসে যেগুলো দেখা গিয়েছে
যে সরকারি দল যদি ডাইনে হাঁটে বিরোধী দল বামে হাঁটে, এটা কিন্তু হয় নাই। তাহলে উনি যে বলছেন যে সরকারকে সহযোগিতা করছে না, আমরা তো মনে করি যে এটা না বুঝেই বলছেন। দ্বিতীয় হচ্ছে যে সংকটকালীন সময়ে সরকারি দল বিরোধী দলের ভিতরে ডায়ালগ থাকা উচিত, যে আমাদের এই সময়গুলোতে আমাদের কেমন কথাবার্তা হওয়া উচিত, আচার আচরণ কেমন হওয়া উচিত, কেমনভাবে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করব। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এটা ইন্ডিয়াতেও আছে। আপনি কাছেই গেলে দেখবেন যে যখন সংকট তৈরি হয় পাকিস্তানের বিরুদ্ধে, তখন ইন্ডিয়া কিন্তু সরকারি দল বিরোধী দল সকল দলকে সাথে নিয়ে বসেই কিন্তু দেশের পলিসি ঠিক করে। তো আপনি আপনার মতন করে চলবেন আর সংকটে পড়ে যে বলবেন যে অমুক কেন বলতেছে না, আমরা তো বিপর্যয় সৃষ্টি করছি না। আর উনি যে কথাটা বলছেন যে আমি তো মনে করি যে এই যে মানে মাটির নিচে যে কেরোসিন তেলের মানে মানে ডিজেল পাওয়া যাচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় মজুতদারি হচ্ছে, এর সব বের করেন বেশিরভাগ বিএনপির এই না খেয়ে থাকা কর্মী যারা সাদাবাজ ধান্দাবাজ এগুলো করতেছে। এখন তো আর আপনি বাংলাদেশে জামাত ইসলামীর লোকদের এরকম কোনো মানে হাতে গোনা দু একটা আছে কিনা আমার জানা নেই। এই পেট্রোল পাম্পের রাজনীতি আর ব্যবসা বেশিরভাগ আওয়ামী লীগ আর বিএনপির লোকদেরই আছে। তো এইটা তো সরকার কন্ট্রোল করে এবং এখান থেকে সরকার এবং সরকারের এজেন্সিগুলো এগুলো দেখভাল করে। কাজেই ঢালাওভাবে একটা দলীয় বক্তব্য দিয়ে আমি মনে করি সংকটকালীন সময়ে ঠিক হবে না। বরঞ্চ আমি মনে করি যে এই সংকট মোকাবেলায় আমাদের সবার জায়গা থেকে করণীয় আছে অবশ্যই। এখন মজুতদারির কোনো সুযোগ নেই। আমি জামাতের একজন কর্মী হিসেবে এখানে বলতে চাই যে দেশের সকল জনগণ আমরা সংকটকালীন সময়ে সবাই মিলে আমরা কি করব, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার যে রেশনিং পদ্ধতি দিয়েছে সাময়িক সময়ের জন্য, এটা আমরা মেনে চলি। আমরা কোনো ধরনের মজুরি, এই হুজোগে বাঙালি একটা কথা আছে, এর আগেও তো আলু পর্যন্ত মজুতদারি হয়েছে, পেঁয়াজ মজুতদারি হয়েছে, তারপরে ডিম মজুতদারি হয়েছে, হয় নাই কি? এগুলো কারা করে? তো এই দেশে একটা বড় একটা জায়গা যেটা ভাই ফ্যাসিবাদী কিছুটা ক্যারেক্টার নিজে ধারণ করলেন কিছুক্ষণের জন্য, সেটা কি যে এদেশে মানে এদেশে হচ্ছে যদি জামাত শিবিরের পরে একটা দায় দিয়ে দেয়া যায় তাহলে সবাই মোটামুটি একটা নিরাপদ হয়ে যায়। এইগুলো বন্ধ করেন। আসেন জাতি হিসেবে আমরা আমাদের চরিত্র আমাদের কর্মকাণ্ডকে সংশোধন করি। এই দায় কোনো দলীয় না, এটা জাতি হিসেবে আমাদের দায় আছে। আমরা এই জায়গায় আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা সবাইকে পালন করতে হবে। জি, রাশেদ খান, আপনারও আসলে একটি জবাব দেওয়ার আমি দেখছি যে আপনি নোট করছিলেন আসলে। তিনি কতগুলো কথা বলেছেন যে একটা কথা একটু জি, জি, বলতেই জি, হবে, জি, উনি একটা খুব মারাত্মক কথা বলেছেন, সেটা হচ্ছে বিএনপিকে উৎখাত এবং বেকায়দায় ফেলার কথা বলেছেন। এই শব্দ দুটো উনি অবশ্যই, আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ করি। এ ধরনের কথা বলতে পারেন না। জামাত ইসলামী এবং জামাতের কোনো নেতা কর্মী আমির কোনো বিবৃতির ভিতরে বিএনপি সরকার উৎখাতের ব্যাপারে কোনো বক্তব্য দিয়েছে উনি প্রমাণ করতে পারবেন না। কাজেই বরঞ্চ জামাত একটা সহনশীল রাজনীতি বলছেন যে আমরা সংসদের ভিতরে গঠনমূলক সমালোচনা করব, আলোচনা করব, বাইরেও আমরা এটা করব। কাজেই বিএনপি সরকারকে উৎখাতের জন্য কোনো বক্তব্য কোনো কর্মকাণ্ড জামাত ইসলামের পক্ষ থেকে হয় নাই, বেকায়দায় ফেলার ব্যাপারেও কোনো হয় নাই। কাজেই এই যে মানে নিজে নিজে একটা বানিয়ে বলে দেওয়ার রাজনীতি পরিহার করতে হবে। জি, রাশেদ খান, আমরা অনুষ্ঠানের আলোচ্য আজকে সংসদ নাকি রাজপথ, আলোচনায় কিন্তু আলোচনায় আপনারাই নিয়ে চলে এসেছেন ওই জায়গায় তেল থেকে এখন সংসদ নাকি রাজপথ। আসলে আমরা দেখছি যে জামায়াতে ইসলামী তারা রাজপথেও থাকার ঘোষণা দিয়েছে এবং সংসদেও তারা থাকবে এবং সরকারকে সহযোগিতা করবে বলেছে। আর মান্নান সাহেব কতগুলো প্রশ্ন আপনার দিকে ছুড়ে দিয়েছেন। তো আপনি এক্ষেত্রে দেখলাম যে জবাব তৈরি করছিলেন, আপনি কি বলতে চান তার জবাবে? দেখেন ভাই, কথাগুলো শুনে আসলে আমি মানে একটু নিজের মধ্যে একটু মানে হাসি চলে আসছিল। কেন আপনাকে যদি বলি, অনেক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে আজকেই, জামাত নেতার অবৈধ পাম্পে তেল মজুতের দায়ে জরিমানা। এই ঘটনা ঘটেছে কোথায়? পাবনার জামাত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজির অবৈধ তেল পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে 90,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু ভাই কি বলল যে বিএনপির না খেয়ে থাকা কর্মীরা, চাঁদাবাজ যারা, তারা এই কাজ করেছে, তারা এগুলো করে। আমি যেটা রেফারেন্স দিলাম এটা জাগো নিউজের সংবাদ। তো বিএনপির না খেয়ে থাকা কর্মী কারা আমি জানি না, তো না খেয়ে যদি থাকে
আপনি তো জামাত ইসলাম, আপনি তো জান্নাতের টিকিটের নামে তো আপনি টাকা পয়সা বিতরণ করেন, যেটা নির্বাচনের আগেও করেছেন। আমি ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করেছি, আপনি সেখানে তথ্য নিতে পারেন। এবং জামাত যে কাজটা করেছে জান্নাতের টিকিটের নামে, তারা টাকা বিতরণ করেছে। তো না খেয়ে যারা আছে আপনি একটু খুঁজে খুঁজে তাদেরকে এই জান্নাতের টিকিটটা একটু বিতরণ করেন না, সেখানে চাঁদাবাজদের যান। তালিকা দেন, আমরা ভাতা হ্যাঁ, দেব দল তা আপনি থেকে। বলছেন চাঁদাবাজ। তো চাঁদাবাজ তো আপনি মানে আপনার একটা শব্দ, আপনি এটা সেই গণ অভ্যুত্থানের শুরু থেকেই বলতেছেন যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি নব্য ফ্যাসিস্ট। আওয়ামী লীগ 16 বছরে যা করতে পারে নাই 16 মাসে বিএনপি তাই করেছে, এই কথাগুলো আপনি বলতেছেন। বিএনপি সংস্কার বিরোধী, আপনার এত বয়ান, এত বাক্য, তারপরেও মানুষ কেন আসলে বিএনপিকে ভোট দিল? আপনার এই বয়ানকে মানুষ গ্রহণ করলো না, তার মানে কি? তার মানে আপনার এই কথিত বাক্য, শব্দ, এইগুলোকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি আরও বললেন যে রাশেদ ভাই তো নতুন বিএনপি নেতা, কড়া বক্তব্য দিয়ে পদ পদবি বাগিয়ে নিতে হবে। দেখেন, আমি 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করি। আমি এর আগেও বলেছি যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব তো আমরা দিয়েছি, তাই না? 24 সালে আবার যখন কোটা ফিরে আসলো, তখন আমাদের পক্ষ থেকে আমরা যেহেতু একসাথে যুগপৎ আন্দোলন করেছি, আমরা কিন্তু বিএনপির সাথে সেই সময় কথা বলি যে এই আন্দোলনকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে কিভাবে পরিণত করা যায় সেই বিষয়টা আমাদের ভাবতে হবে। এবং দীর্ঘ ইতিহাস রয়েছে, যদি কখনো বই লিখি সেখানে আসবে। তো আমি সেটা তো মানে এখন বিস্তারিত বলা সম্ভবপর নয়। তো নব্য বিএনপির কিছু নাই তো। 2022 সাল থেকে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। আর 2018 সালে আপনারা ধানের শীষ প্রতীকে ইলেকশন করেছেন। আপনারা বিএনপির সাথে সরকারে ছিলেন, 2টা মিনিস্ট্রি নিয়েছেন, এবং ওই মিনিস্ট্রি নেওয়ার মধ্য দিয়েই মূলত আপনাদের যে আর্থিক কাঠামো সেটা আপনারা তৈরি করেছেন। আপনারা বিএনপির সাথে ছিলেন, সুতরাং আমাকে নব্য বিএনপি বলে লাভ নেই। আপনারাও ধানের শীষের কাণ্ডারি ছিলেন, আপনারাও বিএনপির সরকারে ছিলেন। সুতরাং আপনারা হয়তো এখন নাই, যে কারণে আপনার এই শব্দগুলো উচ্চারণ করতে হয়। বিএনপির যে খারাপ সময়ের কথা আপনি বলেন, সেই 1 থেকে 6 পর্যন্ত, সেই সময় আপনি বিএনপিকে বলেন যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আপনি কি হয়েছিলেন? আমি ধরে নিলাম যে বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে, আপনি কি হয়েছিলেন? আপনি সেই চ্যাম্পিয়নের সহযোগী কেন হয়েছিলেন? তখন ক্ষমতার ভাগ পেয়েছেন, বিএনপি তখন খুব ভালো ছিল। আর যখন বিএনপির সাথে আপনি নাই, বিশেষ করে অভ্যুত্থানের পরে যখন আপনি চিন্তা করেছেন যে এইবার মনে হয় আমার হাতে শেষ সুযোগ এসেছে, এইবার যদি ক্ষমতায় না যেতে পারে আর কখনোই যেতে পারবো না, যে কারণে আপনি সেই 1 থেকে 6 পর্যন্ত তখনকার কথাগুলো আপনি এখন নতুন করে বলছেন। কিন্তু ওই সময় সরকারে আপনি এত ফেরেস্তা, ওই সময় আপনি কেন বলেন নাই? আমাকে বলেন যে বিএনপি যদি অন্যায় করে থাকে, কোনো নেতা অন্যায় করে থাকে, চাঁদাবাজি করে থাকে, না খেয়ে থাকে, সেই কর্মীরা যদি এই কাজগুলো করে থাকে, আপনি কেন 1 থেকে 6 পর্যন্ত আপনি প্রতিবাদ করেননি? তার মানে কি? তার মানে আপনি যে অভিযোগগুলো দিচ্ছেন, এই অভিযোগগুলো আপনি বাস্তবায়ন করেছেন, আপনি নিজে এই কাজগুলো করেছেন। আপনি নিজে করে এখন বিএনপি যেহেতু এখন আপনার প্রতিযোগী, বিএনপিকে কিভাবে ঘায়েল করা যায় সেই কাজের মধ্যে আপনি লিপ্ত রয়েছেন। আপনি বলেছেন যে আমরা সরকারকে সহযোগিতা করছি। কিভাবে? এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধকে কেন্দ্র করে আপনি যে ধরনের বক্তব্য দিয়েছেন, একটা আন্তর্জাতিক লেভেলের একটা বিবৃতি, অর্থাৎ আন্তর্জাতিক ঘটনাকে কেন্দ্র করে বিএনপি একই ধরনের বিবৃতি দিয়েছে। তো এই বিবৃতি তো প্রত্যেকটা দলই একই রকম দিয়েছে। এর মাধ্যমে আপনি কিভাবে বিএনপিকে সহযোগিতা করলেন? বিএনপি বা এই সরকারকে যদি সহযোগিতা করতে হয়, তাহলে এই অপোজিশনের পক্ষ থেকে স্পষ্টভাবেই বলতে হবে যে এখন বাংলাদেশে যে জ্বালানি সংকট যতটুকু হয়েছে, মনে করেন যে 100% থেকে এখন 20% সংকট হয়েছে, 80% স্বাভাবিক আছে। তাহলে এই কথাটা কি অপোজিশনের পক্ষ থেকে আসতে হবে না? কোনো গণমাধ্যমে আপনি শুনেছেন যে তারা এই বক্তব্য দিয়েছে যে এই সংকটটা এটা বিএনপির সংকট না, এটা আমাদের সামগ্রিক দেশের সংকট, এই সংকটে আমাদের সবাইকে একযোগে একসাথে কাজ করতে হবে। এখন সে বলল যে এই ধরনের ক্রাইসিস যখন শুরু হয় তখন সবাই একটা মিলে জাতীয় আলোচনা সংলাপ, করার। খুব ভালো কথা বলেছে। দেখেন, জনাব তারেক রহমান সাহেব তিনি শপথ নেওয়ার আগে জামাতের আমিরের বাসায় যাননি, নায়ের ইসলামের বাসায় যাননি, তিনি আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির তার বাসায় যাননি। অর্থাৎ এই সংলাপ করার মানসিকতা অবশ্যই বিএনপির মধ্যে রয়েছে। কিন্তু কথা হলো যে বিএনপি আপনাকে বারবার ডাকছে, আপনার বাড়িতে পর্যন্ত যাচ্ছে, সেই বিএনপিকে আপনি আসলে কতটুকু আপনি সহযোগিতা করছেন? আপনার দরজায় যে বিএনপি বারবার নক দিচ্ছে, আপনার কি দায়িত্ব একবারের জন্য পড়ে না যে আপনি একবার নক দেন? এটা তো আন্তরিকতা। এখন এই আন্তরিকতা যদি আপনার মধ্যে না থাকে, এই উদারতা না থাকে, তাহলে আপনি রাজনীতি কিভাবে করবেন? তিনি আরও আমাকে বললেন যে রাশেদ ভাইয়ের মধ্যে নব্য ফেসিবাদী একটা চরিত্র আমরা লক্ষ্য করছি, সব কিছুতেই জামাত শিবিরের উপর দায় চাপিয়ে দাও। আমি কোথায় জামাত শিবিরের উপর দায় চাপালাম?
আমি যে কথাগুলো বলেছি আমি তো তথ্যপত্রের ভিত্তিতেই বললাম, আমি তো গণমাধ্যমের রেফারেন্স দিয়েই বললাম, আমি তো এর বাইরে কিছু বলি নাই। সুতরাং আমি কোথায় বললাম দায় দিয়ে দাও? তিনি আমাকে বললেন যে উৎখাতের কথা। দেখেন আমি যেটা বলেছি, আমি কোনো দলের নাম মেনশন করি না, আমি বলেছি একটি গোষ্ঠী বা একটি চক্র তারা এই চেষ্টার মধ্যেও রয়েছে। এখন সে কেন মনে করলো যে আমি জামাত ইসলামকে বলেছি? তার মানে তাদের ভিতর সেই চিন্তা আছে। কেন আছে এবার বলি। বাইতুল মুকাররমের সামনে তারা যে মানে সমাবেশটা করেছে, আপনি দেখবেন সেই সমাবেশটা কাকে নিয়ে করলো? সেখানে খলিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা আপাকে নিয়ে, তাই না? দুইজনই অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা, এবং এই দুইজন তাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষে ছিল। এখন যখন একটা বক্তব্য বিশেষ করে নারী বা আপনার সম্ভবত নারীদের নিয়ে বা উগ্রবাদী নিয়ে একটা বক্তব্য রিজন আপা দিয়েছেন, আমি রিজন আপার অসংখ্য সমালোচনা করেছি, কিন্তু তার বক্তব্য আপনি যদি শোনেন, বিশ্লেষণ করেন, তখন আপনি দেখবেন যে আসলে তিনি জামাত ইসলামকে বলেননি। তিনি যখন কথা বলছিলেন তখন উপস্থাপক তিনি কিন্তু মাঝখান থেকে একটা শব্দ জুড়ে দেন। তো ওইটার প্রেক্ষাপটে হয়তো মনে হচ্ছে যে ওই উপস্থাপক যেহেতু শব্দটা জুড়ে দিয়েছে তার মানে হয়তো জামাতকে নিয়ে বলছে, কিন্তু তিনি কিন্তু আসলে জামাতকে নিয়ে বলেননি। যদি আপনি পুরো বক্তব্য তার যে পুরো মানে সংলাপটা আপনি শোনেন, তারপরে জামাত ইসলাম এই ইস্যুকে কেন্দ্র করে জামাতের দ্বিতীয় সর্বোচ্চ নেতা তার নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং সেখানে তারা সমাবেশ করেছে। সেখানে আপনি দেখেন বলা হচ্ছে এই দুজনকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেখানে জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা সম্ভবত দেলোয়ার ভাই তিনি বলেছেন যে আন্দোলন, এক্স্যাক্টলি এই ঈদের পরে আন্দোলনের কথা বলেছেন। তিনি বলেছেন নতুন নির্বাচনের দাবি করেছেন। তিনি নতুন নির্বাচনের দাবি মানে কি? তার মানে এই সরকারের বিদায় ঘটাইতে হবে। তো বিদায় ঘটানো মানে কি? ঈদের পরে আন্দোলন ঘটিয়ে সরকার উৎখাত করতে হবে। তো এই কাজগুলো তো আপনি করেছেন, এগুলো তো দৃশ্যমান। সুতরাং আমি কোথায় মিথ্যা বললাম? আপনার বক্তব্য আপনি বিশ্লেষণ করেন, আপনার নেতাদের বক্তব্য আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি যে কথাগুলো যে অভিযোগগুলো আমাকে করলেন নব্য ফেসিবাদী চরিত্র, মানে আপনাদের কথা তো একটা, এখন বিএনপি নব্য ফেসিবাদটা আপনারা কি? আপনারা কি? আপনাদের ভিতরে কতটুকু গণতন্ত্র আছে? আপনাদের দলের ভিতরে কতটুকু গণতন্ত্র আছে? যাকে আপনি ফেসিবাদ বলছেন সে তো একসময় আপনার বন্ধু ছিল, সে আপনাকে নিয়ে কত সময় কতক্ষণ বক্তব্য দিচ্ছে। যতটুকু কাউন্টার দেওয়া যায় এই কাউন্টারগুলো না দিলে তো আপনার বক্তব্য এস্টাবলিশ হয়ে যাবে। এই যে আমি কিন্তু তার বক্তব্য বিশ্লেষণ করলাম, আমি কিন্তু এই বক্তব্যগুলো আমার দেওয়া দরকার ছিল না। যেহেতু তিনি দেখেন শব্দটা দেখেন নব্য ফেসিবাদী চরিত্র, এর থেকে জঘন্য শব্দ আর কি হতে পারে? কারণ আমি ভাইকে তাহলে কি বলবো? আজকে জামাত ইসলাম বাংলাদেশে যে তারা বলছে যে মানে মডারেট ইসলাম, মডারেট একটা রাজনীতি জামাত ইসলাম করছে। আচ্ছা ইসলামের আবার মডারেশন কি? ইসলাম আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, পবিত্র কোরআনে যেভাবে দিক নির্দেশনা আছে সেটা মেনে চলাই তো ইসলাম, তাই না? সেটা তো আমাদেরকে মেনে চলতে হবে। আপনি বলছেন যে মডারেট ইসলাম, এবং সেই মডারেট ইসলাম পালন করার জন্য বা সেই ধরনের রাজনীতি করছে, যেটা আমি দেখলাম তাহের ভাই একটি বক্তব্য দিয়েছেন এবং ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আর আপনি ইসলামকে মডারেট করতে চাচ্ছেন, মানে আপনার মতন করে মানুষের সামনে তুলে ধরতেছেন। আজকে জামাত ইসলাম কি মধ্যপন্থী রাজনীতি করছে, নাকি আসলে গণতান্ত্রিক রাজনীতি করছে, নাকি আসলে ইসলামপন্থী রাজনীতি করছে, নাকি দিন প্রতিষ্ঠার রাজনীতি করছে? আমি নিজেই তো কনফিউশনে পড়ে গিয়েছি। আপনি বলছিলেন যে আপনাকে নিয়ে যে ধরনের কথা বলছিলেন উনি, এবং সেগুলো তিনি জবাব দিচ্ছিলেন, এবং তিনি আপনি জামাতে ইসলামের রাজনৈতিক চরিত্র নিয়ে কথা বলছিলেন বিরতির আগে। তো আমার চরিত্র নিয়ে বললো যে ফেসিবাদী একটা চরিত্র লক্ষ্য করছি, তো সেই জায়গা থেকে আমার কথা হলো জামাত ইসলাম বাংলাদেশে কি ধরনের পলিটিক্সটা করতেছে। আমার মনে হয় যে আপনি যদি গবেষণা করেন বুঝবেন যে তারা কি আসলে ইসলামিক দলের মতন রাজনীতি করছে যেটা অন্যান্য ইসলামিক দল করছে বাংলাদেশে, নাকি তারা আসলে গণতান্ত্রিক রাজনীতি করছে। তো আসলে এই যে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলিয়ে দেওয়া, আমার কাছে মনে হয় যে ঠিক আছে, একসময় তো আওয়ামী মুসলিম লীগ ছিল, তাই না? তো তারা সেখান থেকে আপনার মুসলিম শব্দটা বাদ দিয়েছে নানান কারণে, নানান কৌশল অবলম্বন করার জন্য। তো জামাত ইসলাম যদি বর্তমান বাস্তবতায় মনে করে আমাদের একটা কৌশল নেওয়া দরকার, জনগণের কাছে স্পষ্ট করুক যে আমরা এখন এই কৌশল নিয়েছি, আমরা এখন এই কাজগুলো করতে চাই। বিএনপি দেখেন ঐক্যমত কমিশনে বিএনপি যতটুকু পারবে ততটুকু, কিন্তু কে কি মনে করলো, কোন দল কি বলল, সংস্কার বিরোধী বললো না কি বললো, বিএনপি কিন্তু এই বিষয়গুলোতে তারা আপনার ওইভাবে বলা যায় যে এই বিষয়গুলোকে তারা মনে করেছে না, এটা আমি যদি ওর সব কথা মেনে নিই আমি তো বাস্তবায়ন করতে পারবো না। অর্থাৎ বিএনপি যতটুকু সম্ভব যতটুকু পারবে সেটাই কিন্তু তারা গ্রহণ করেছে এবং সেই প্রস্তাবটা তারা দিয়েছে। তো জামাত ইসলাম যদি মনে করে যে আমিও একই ধরনের ক্যারেক্টার অবলম্বন করব, তাহলে কিন্তু ভালো, বাংলাদেশের জন্য এটা ভালো হবে। জামাত ইসলাম কি, জামাত ইসলাম তারা মানে এমন একটা পলিটিক্স বাংলাদেশে দাঁড় করাতে চাচ্ছে, এই পলিটিক্সটা মূলত প্রতারণার পলিটিক্স, মানুষকে বিভ্রান্ত করার পলিটিক্স, এবং বিভিন্ন জনপ্রিয় ইস্যু মানে সামনে এনে তারা এমন ভাব ধরতেছে, তারা তো ক্ষমতায় যেতে পারবে না, যে কারণে তারা মানুষকে বিভ্রান্ত করার পলিটিক্সটা তারা এখন করতেছে। একদিকে ইসলামের নাম নিচ্ছে যেখানে প্রয়োজন, আবার যেখানে প্রয়োজন না
সেখানে ইসলামের নাম তারা বাদ দিয়ে তারা ওই গণতান্ত্রিক কথা বলছে জি। এবং মানে ইসলামকে মডারেট করার কথা বলছে। ইসলামকে মডারেট করার দায়িত্ব কি আল্লাহ রাসূল আপনাকে দিয়েছে? আপনার কাছে আবার আসবো ইসলাম ডক্টর। তো সেই যেভাবে সৃষ্টি হয়েছে, এরপরে নবী রাসূল যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে, ইসলামকে তো ওইভাবেই রাখতে হবে। আজকে আপনি ইসলামকে নিয়ে যেভাবে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছেন, এটা কি আসলে কোনো ইসলামিক দলের দায়িত্ব হতে পারে? আপনার কাছে আবার আসবো ডক্টর আব্দুল মান্নান। আসলে বিরোধিতার জন্য বিরোধিতার কথা উনি বলেছেন যে জামাতে ইসলামী বিরোধিতার জন্য বিরোধিতা করছে এবং আপনাদের দলের কিছু নীতি প্রশ্নে তিনি কথা বলেছেন। এগুলো প্রশ্নে আপনি কি জবাব দিবেন? আর 12ই মার্চ সংসদ অধিবেশন শুরু হচ্ছে আর কয়েকদিন পরে। সংসদে আমরা জানি যে প্রধান বিরোধী দল হিসেবে আপনার দল রয়েছে এবং দলের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব সংসদে এবং বাইরে। সেক্ষেত্রে আপনার বক্তব্য কী? হ্যাঁ, আমিরে জামাত যেটা বলেছেন তিনি তো সঠিকভাবে বলেছেন যে আমরা সংসদে ভূমিকা পালন করব এবং সংসদে যদি আমাদের বক্তব্য শোনা না হয়, আমাদের গঠনমূলক সমালোচনাকে যদি ওভারলুক করা হয়, তাহলে আমরা সেটা তো অবশ্যই জনগণের কাছে জবাবদিহিতার জন্য সভা সমাবেশ, মিছিল, মিটিং, মানববন্ধন, যেটা গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিক কর্মসূচি আছে বাংলাদেশে মানুষকে জানানোর জন্য, সেগুলো আমাদেরকে করতে হবে। জনগণ দীর্ঘদিন ধরে এই সংসদ দেখে নাই, একটা প্রজন্মই আমি মনে করি যে সংসদের আলোচনা দেখে নাই। তো সেই আলোচনার দিকে বাংলাদেশের মানুষ যাচ্ছে। অনেক কিছু এখানে হয়েছে, সেগুলোকে পিছনে রেখেই কিন্তু এই সংসদ বসছে। কাজেই আমি মনে করি যে আগামী সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই জায়গায় জনগণের প্রত্যাশা পূরণের জন্য জামাত ইসলামী সংসদে কাজ করবে। আর সেখানে যদি সুযোগ না হয় তাহলে তো রাজপথে এটা আসবে। আর আপনি যেটা অনেকগুলো বিষয় ভাই বলে গিয়েছেন, ওটা বিরোধিতার খাতিরেই বিরোধিতা করেছেন বলেই ভাইয়ের কাছে খুব আমার কাছে যেটা মনে হয়, দেখেন উনি এখানেও মিসকোট করেছেন। গ্রেপ্তার এবং রিমান্ড আমরা চাই নাই। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমাদের দলীয় বক্তব্য যেটা, আমি বা এক্স ওয়াই জেড কী বক্তব্য দিল, এটার বাইরে কিন্তু একটা দলীয় বক্তব্য থাকে, এটা লিখিত থাকে এবং স্টেটমেন্ট আকারে দেওয়া হয়। সেই বক্তব্যের ভিতরে কোথাও কারোর গ্রেপ্তার চাওয়া হয় নাই, রিমান্ডও চাওয়া হয় নাই। এখানে 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 আমি আমি আমাকে আমাকে বলতে দেন, আপনার এই ফটোকার্ড সঠিক নয়। না, এটা জামাত ইসলামের ফেসবুক পেজে, জামাতের সেক্রেটারি জেনারেল এটা ফেসবুক সঠিক পেজে আছে। নয়। আমাদের আমি এখনো দেখাতে পারি, এই যে আমার কাছে আমাকে রয়েছে তো। বলতে দেন। আচ্ছা, দেখেন আমরা বলেছি, আমি ওদিন পরোয়ার ভাই, আমি ওনার পাশেই দাঁড়িয়েছিলাম, একবারেই ওনার ডান পাশেই আমি দাঁড়িয়েছিলাম ওখানে। তিনি স্পষ্টভাবে বলেছেন বিচার বিভাগীয় তদন্ত করে এর সাথে আর কারা জড়িত, সৈয়দা রেজওয়ানা হাসান, এগুলো বের করতে হবে। অর্থাৎ সরকারকে সেটা বের করার জন্য উনি বলেছেন। এই বক্তব্যে কিন্তু শুধু জামাত ইসলামী বিব্রত হয় নাই, এটা সরকারও বিব্রত হয়েছে। যে যারা সরকার গঠন করেছে, কোনো একটা গোষ্ঠী তাদেরকে দয়া দাক্ষিণ্য করে কিছু সিট দিয়ে তাদেরকে ক্ষমতায় দিয়ে দিয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এরপরে তিনি সেরকম কিছু বলেন না, উনি ক্লিয়ার করেন নাই, উনি কাদেরকে আসতে দেন নাই, কাদেরকে মেন স্ট্রিম হতে দেন না, এগুলো ওনাকে ক্লিয়ার করতে হবে। উনি বললেই হবে না ওনার দুর্নীতি ঢাকার জন্য এগুলো বলতেছেন না কিসের জন্য বলতেছেন, জনগণ সেগুলো তো জানতে চায়। এরপরে রিমান্ড আমরা চাই না, আমরা ডক্টর খলিলের অপসারণ চেয়েছি মন্ত্রী পরিষদ থেকে। তিনি যে একবারে উপদেষ্টা থেকেই একবারে মাঝখানে বিরতি না নিয়েই উনি চলে আসলেন একবারে ডাইরেক্ট, এই জায়গায় তো একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। এবং আমরা অনেক আগে থেকে তার ব্যাপারে লন্ডন বইটাকে যে একটা ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা অনেক আগে থেকে বক্তব্য দিচ্ছিলাম। আমাদের এই বক্তব্যটা কিন্তু এখানে সঠিক হয়েছে। এবং কিছুদিন আগে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কাছে কিন্তু সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে আপনারা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছেন, তা আপনারা কোনো দেন, প্রতিকার নেন। তা উনি বলেছিলেন যে আমরা যতক্ষণ এভিডেন্স না আসে ততক্ষণ পর্যন্ত তো আমরা এই ব্যাপারে অত স্ট্রংলি বলতে পারবো না। তো আপনারা পেয়ে যাবেন কিছুদিন পরে, এদেশে তো গোপন থাকে না কোনো কিছু। তা সেটা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি ওপেন করে দিলেন, রাগসাক্ষী হয়ে গেলেন, দিয়ে তিনি ক্লিয়ার করে দিলেন। আর ভাই যেটা বলছেন যে ক্ষমতায় বাংলাদেশে জামাত ইসলামী কখনো যেতে পারবে না, ওনার কাছে যদি এরকম কোনো ওহিয়া এসে থাকে যে উনি আর কোনো দিন যেতে পারবে না, এরকম একটা কনক্রিট কথা উনি বলে দিতে পারেন, সেটা ওনার এখতিয়ার আছে বলার, আল্লাহ ওনাকে জবান দিয়েছেন, উনি বলুক। তবে ওনার ভাবা উচিত বাংলাদেশের প্রায় 40% মানুষ জামাত ইসলামকে সাপোর্ট দিয়েছে। সিট পায় নাই, আমরা সিট পাই নাই, আমরা 40% মানুষের এই ঢাকার সিটিতে আমরা প্রায় 49% মানুষের সাপোর্ট পেয়েছি। কাজেই এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সুযোগ কারণ নাই। শুধুমাত্র আসনের
মানে আধিক্য দিয়ে যদি বিচার করা হয়, তাহলে বিএনপি এবং তার জোট যারা আছে তারা বড়ই ভুল করবে। সেখানে 5,000, 10,000, 15,000, 20,000, 25,000 ভোটের একটা ডিফারেন্স দিয়ে একটা ফলাফল নির্ধারিত হয়ে গেছে। সেটার ভিতরেও আবার বড় ধরনের জালিয়াতির আছে। আমার আসনে আমি বলেছি, আমি মামলাও করেছি, মানে ফলাফল শিটেই মানে বহু ধরনের 9-6 কাটাকাটি, হ্যাঁ, পেন্সিল দিয়ে লেখা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ভিতরে কি পেপার দেয়, এইগুলো দিয়ে লেখা দিয়ে এগুলো মানে রেজাল্ট শিট তৈরি করে দেওয়া হয়েছে। আর রেজাল্ট শিটটা একটা সার্টেন টাইম পর্যন্ত রেজাল্ট বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দিয়ে এরপরে রেজাল্ট ঘোষণা। এই ইঞ্জিনিয়ারিংটা হয়েছে বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে, কিন্তু যারা বিএনপির কিছু লোকজন আছে তারা বিশ্বাস করতে কষ্ট হয়। অবশ্য সব বিএনপি করে না, তারা মনে করে যে যাক মন্দের ভালো হয়েছে, দীর্ঘদিন তো মানুষ ভোট দিতে পারে নাই, কমপক্ষে একটা ভোট তো হইলো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যা নিয়ে গেছে আপাতত আমরা কি করি, মোটামুটি গণতন্ত্র চর্চা করি, আমরা সেই গণতন্ত্র চর্চার দিকে যাচ্ছি। আর আমি একটা ওনার জবাব দিতে চাই, উনি মডারেট ইসলাম উনি বোঝেন না, ওনার মডারেট ইসলাম বোঝা উচিত। ইসলাম 1400 বছর আগেও মডারেট ছিল, এখনও মডারেট আছে, ভবিষ্যতেও মডারেট থাকবে। এই 1400 বছর আগে এরকম লাইভে এসে বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না, এটা ছিল না, এই লাইভ ছিল না, এটা ছিল না। তাহলে আপনি এখানে এসে ইসলামের কথা বলছেন। এখন এক সময় দেখেন যে বাংলাদেশে এরকম মানুষ পাওয়া গেছে মাইকে নামাজ পড়ে না, মাইকে আল্লাহু আকবার বলে যে নামাজ পড়ালি তারা বেদাত মনে করে, এই টেলিভিশনে আসাটাকে বেদাত মনে করে, টেলিভিশনই হারাম মনে করতো। তো এইগুলো তো মানুষকে বোঝানো লাগছে, এই অবদান তো জামাত ইসলামের, এই লিটারেচার তৈরি করেছে। এই যে আধুনিক সমস্ত উপায়করণ, এগুলো ইসলামের সহায়ক, ইসলাম তো এগুলোকে ডিনাই করে না, এগুলো নিয়েই চলতে চায়। মডারেট ইসলাম বলতে কি বোঝায়? ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের পররাষ্ট্রনীতি, ইসলামের শিক্ষানীতি, ইসলামের স্বাস্থ্য, ইসলামের চিকিৎসা, ইসলামের মানব অধিকার, এগুলোকে যে আধুনিক যুগের সাথে যে এগুলো যায়, যে নাস্তিক্যবাদী শক্তি বামপন্থীরা রামপন্থীরা যেভাবে ইসলামকে মানে তারা ইসলামকে মানে সেকেলে বলে 1400 বছর আগের বলে তারা এগুলোকে রিজেক্ট করতেছিল, এই অব্যাহত জায়গায় এসে জামাত ইসলামী দাঁড়িয়েই কিন্তু ইসলামের পক্ষে অবস্থান নিয়েছেন। তথাকথিত যে সমস্ত মানুষদের কথা ওনারা বলছেন যে ইসলামের পক্ষে আরও অনেক আলেম আছেন, এদেশের বহু আলেমরা ইসলামের রাজনীতিটাকে হারাম মনে করত। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এই মানে সঠিক অবস্থানের কারণে বাংলাদেশের পীর মাশায়েখ আলেম উলামা, কওমি আলিয়া, বিভিন্ন মারকাজ মানহাজ মাসলাকের লোকেরা আজকে ইসলামের রাজনীতি করছে। এটাই তো জামাতের সফলতা, যে জামাত সকল আলেম উলামা সকল ঘরানার, পার্থক্য কিছু থাকবেই সারা জীবন, কিন্তু তাদেরকে এই রাজনৈতিক অঙ্গনে এনে হাজির করতে পেরেছে, যারা বাংলাদেশে কোনো রাজনৈতিক অর্গানাইজেশন না। চিন্তা করেন, হিফাজতে ইসলাম, তাদের ইয়েই লেখা আছে যে আমরা কোনো রাজনীতিক কোনো সংগঠন না, তারা মাসলা দেয় নির্বাচনের আগে অমুক দল ইসলামী না, তাদের ভোট দেওয়া জায়েজ নেই। তা রাজনীতির আপনি কি বাকি রাখলেন? তাহলে এটাও জামাত ইসলামীর একটা সফলতা, তারাও রাজনীতি নিয়ে ভাবছে এবং কথা বলছে, এবং সঠিকভাবে এসে যখন চিন্তা ভাবনা করবে। এবং এর জাতীয় অনেক মাদ্রাসা আছে যেখানে টেলিভিশন মোবাইল পর্যন্ত ইউজ করতে দেওয়া হয় না, আধুনিক প্রযুক্তি ইউজ করতে দেওয়া হয় না। তো এইগুলোর ব্যাপারে কথা বলা উচিত, এবং সেই সমস্ত জায়গা থেকে বহু মানুষ এখন বের হয়ে আসতেছে। আমি মনে করি মডারেট ইসলাম হচ্ছে ইসলামের মূলনীতিকে চেঞ্জ করে দেয়া না, ইসলাম যে সার্বজনীন ইউনিভার্সাল, সকল যুগে সকল সময়ের সাথে যায়, সেটাকে মানুষের সামনে তুলে ধরার নামই হচ্ছে মডারেট ইসলাম। থ্যাংক ইউ। আপনি কারচুপির কথা বলেছেন, একটি প্রশ্ন আমি ছোট্ট করে যদি উত্তর দেন। আমরা প্রত্যেকটা নির্বাচনের পরেই দেখেছি যারা পরাজিত হয়, যে দলই পরাজিত হয়েছে, যারা বিজয়ী হয়েছে তাদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে। তো আপনারাও কি তাহলে কি সেই ধারাবাহিকতায় কারচুপির অভিযোগ এনেছেন, নাকি আসলে সত্যি না? আমরা তথাকথিত কোনো ধারাবাহিকতায় আমরা সেই কারচুপির কথা বলে নাই। সৈয়দা রেজওয়ানা হাসানের যে বক্তব্য, এই বক্তব্যের কারণেই আমাদের এটা আরও ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের বক্তব্য স্ট্রং হয়েছে। এছাড়া আমাদের প্রতিটা আসন ভেদে যেখানে যেখানে অনিয়ম হয়েছে, যেগুলো আমাদের চোখে আসছে, যেগুলো এটা মামলা করার যোগ্য, এটা পুনর্গণনার যোগ্য, সেগুলো নিয়ে আমাদের ধারাবাহিকভাবে সিইসি সহ বিভিন্ন জায়গায় আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। এবং যেরকম আমি আমার আসনের প্রায় 20টা কেন্দ্রের ফলাফল নিয়ে আমি যেগুলো আমাদের চোখে ধরা পড়েছে সেগুলো নিয়ে আমরা অভিযোগ করেছি। আমরা তো ঢালাও অভিযোগ করি নাই, কাজে জামাত ইসলামী কোনো ঢালাও অভিযোগ কিন্তু করছে না, জামাত ইসলামী তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযোগগুলো করছে। জি, আপনাকে ধন্যবাদ। রাশেদ খান,
এবং একটা কথা এখানে খুবই যে তড়িঘড়ি করে অনেকগুলো অভিযোগ ছিল নির্বাচন কমিশনের কাছে এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে, সেগুলো বাদ দিয়ে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করে দিয়ে বাংলাদেশকে একটা সংকটের দিকে দিয়ে দেওয়া হয়েছে। রাশেদ খান, বাংলাদেশ কি আসলে সংকটের দিকে আছে বা সংকটের মুখে আছে? আচ্ছা, ওই ভাই যে কথা বলছেন একটু উত্তর দিই। দেখেন, তিনি বলছেন যে মডারেট অফ ইসলাম, অর্থাৎ তারা ইসলামকে আগে যেহেতু টেলিভিশনে বা ফেসবুকে প্রচার করা যেত না, উনি হয়তো এটাই বোঝাচ্ছেন যে এখন তো আমরা মানুষকে বোঝাইতে পেরেছি, মানুষ টকশোতে আসতেছে, টেলিভিশন দেখতেছে, এই কথা আমার কাছে যেটা মনে হলো। তবে আমি এটা দেখেন, উনি যে কথা বললেন যে আমি নাকি ভুল তথ্য দিয়েছি, আমি মিথ্যা কথা মানে মিথ্যা শব্দের উচ্চারণ করছি না, বাট আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। নিশ্চয়ই আপনি কদরুদ্দিন শিশিরকে চিনেন, যিনি দ্য ডিসেন্টের আপনার সম্পাদক। তার ফেসবুক পোস্টটা আপনি দেখেন, জামাত ইসলামের, ভাই আপনি একটু দেখবেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, জামাত ইসলামের ফেসবুক পেজে দেওয়া হয়েছিল, সেখানে উল্লেখ করা হয়েছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল। ভাই বললেন যে তারা নাকি গ্রেপ্তারের দাবি করে নাই, অথচ দেখেন জামাত ইসলামের ফেসবুক পেজে গ্রেপ্তারের দাবি করা হয়েছে, সেই পোস্টার পরবর্তীতে তারা ডিলিট করেছে। এমনকি আমি নিজে, আমি তো একজন মুসলমান, তাই না, আমি মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের প্লিজ হতে পারে সেটা একটা মিস্টেক থাকতে পারে, কিন্তু জামাত যখন এই পেজ থেকে এটা সরাই দিয়েছে, আমাদের না না আমি যেটা বললাম আপনি নিজেও জানেন যে এই বক্তব্যটাকে আপনি ধরবেন, এটাকে আপনি কেন কোট করবেন? দেখেন, আপনি বললেন যে এটা নাকি সঠিক নয়, তিনি নিজেও দেখেছেন যে ধরনের পোস্টার নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে, তখন জামাত ইসলাম তার পেজ থেকে এটা ডিলিট করেছে। মিয়া গোলাম পরোয়ার ভাই যে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল, ব্যক্তিগতভাবে তো আমার সাথে ভালো সম্পর্ক, একসাথে ঐক্যমত কমিশনে গিয়েছি, বিভিন্ন জায়গায় গণ অভ্যুত্থানের সময় আমাদের ভূমিকা আছে, একসাথেই কাজ করেছি। এবং তিনি তার, আমি একটু চেক করলাম, ভাই যখন কথা বলছিলেন না চেক করলাম, আমি নিজে দেখেছিলাম, তিনি ডিলিট করে দিয়েছেন। তার মানে আপনি বলেন যে ঠিক আছে, এটা আমাদের হয়তো একটা মিস্টেক হতে পারে, আমরা হয়তো এই দাবিটা সঠিকভাবে উত্থাপন করতে পারি নাই, কিন্তু আপনি যেটা করেছেন সেটা অস্বীকার কেন যাচ্ছেন? এইটাই কি আসলে মডারেট অফ ইসলাম? আমি এই প্রশ্ন রাখছি। দ্বিতীয়ত দেখেন, আরও বলি, তিনি বলছেন যে তারা মডারেট অফ ইসলামের কথা বলছেন, তাহলে কি ফেসবুকে আপনি দেখবেন যে বিভিন্ন নারীদের, আমাদের, অন্যান্যদের, যারা বিএনপির, যারা ভিন্ন মতের রয়েছে, মানে তাদের জায়গায় তো তারা সরকারি দল, কারণ তারা তো বলছে যে তারা আসলে 203টি নাকি আসন পেয়েছে, তাদের একজন বড়, তাদের মানে সপক্ষের একজন বড় ব্যারিস্টার, জামাতের ব্যারিস্টার শাহরিয়ার সাহেব, তিনি তো বলছেন যে 203টি আসন নাকি জামাত পেয়েছে। তো জামাত তো সরকারে তাদের হিসেবে। তো যাই হোক, আমরা যারা ভিন্ন মতের রয়েছি, আমাদের ফেসবুকের কমেন্টগুলো দেখবেন, কারা, আপনি প্রোফাইলে ঢুকলে জামাত শিবির, তো তারা কেন এইভাবে গালিগালাজ করে? এখন এই গালিগালাজ করা কি আসলে মডারেট অফ ইসলাম? এরপরে আপনি দেখেন, জামাতের নেতারা ইমানদার, তাই না, ফেরেস্তা, যে পরিমাণ হলফনামায় তারা টাকা দেখিয়েছে 25 লাখ বা 20 লাখ, আপনি বলেন তো তারা কি আসলে 25 লাখ 20 লাখ টাকা খরচ করে এই নির্বাচনী বৈতরণী পার করেছে? আপনি মধ্যপন্থী দলগুলোর কথা বাদ দেন, ঠিক আছে, কিন্তু আপনি তো ইসলামকে নিয়ে এই কথাগুলো বলতেছেন, আপনি ইসলামকে সামনে রেখে ধোঁকাবাজি করতেছেন। আমি ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করেছি, সেখানে আমার যে অবজারভেশন, আমার কাছে মনে হয়েছে যে উনি কয়েক কোটি টাকা শুধুমাত্র পোস্টার এবং ফেস্টুন লাগিয়েছে। নির্বাচনের আগের দিন কি করেছে, আগের দিন রাতে প্রত্যেকটা সেন্টার দখলে নিয়েছে। কিভাবে? ওই সেন্টারের আশপাশে, মানে আশপাশে আপনি যাবেন, তার ফেস্টুন ছাড়া আর কারোর ফেস্টুন লাগানোর জায়গা রাখে নাই। তো এই কাজগুলো তারা করেছে। এখন জান্নাতের টিকিটের নামে আসলে এই কালো টাকা বিতরণ করে বা সাদা টাকা, আপনাদের তো সাদা টাকাই বেশি, কারণ অন্যরা তো চাঁদাবাজি করে আর আপনারা তো অনুদান নেন, তাই না? তো আপনাদের সাদা টাকাই ধরলাম আমি। তো জান্নাতের টিকিটের নামে কালো টাকা বিতরণ করে, এটা কি আসলে মডারেট অফ ইসলাম? আপনারা বলছেন যে ওয়েলফেয়ার মেকানিজম, মানুষের বিপদে পাশে দাঁড়ানো। দান মানে কি? ইসলামে কি বলা আছে? আপনি এক হাতে দান করবেন, অন্য হাত জানবে না? আপনি কি করতেছেন? আপনি এই যে গরিব মানুষকে বিভ্রান্ত করতেছেন। ওয়েলফেয়ার পলিটিক্স সেটা কি? একটা রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। আপনি আপনার পরিকল্পনা দেন, জনগণের সামনে ভোটের আগে বলেন আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই আমি ওয়েলফেয়ার স্টেট এইভাবে আমি তৈরি করব। কিন্তু আপনি কি করছেন? আপনি গরিব মানুষকে টাকা দিয়ে কিনে ফেলাচ্ছেন। আপনি গরিব অধ্যুষিত এলাকা, যে এলাকার মানুষ মনে করেন যে আপনার কষ্টে আছে, আপনি সেই এলাকার ভোটগুলো আপনি কিনে ফেলতেছেন। আপনার উদ্দেশ্য মানুষকে দানের নামে ভোট কিনা। তাহলে আপনি এইটাই কি মডারেট অফ ইসলাম? আজকে ইসলামকে যেভাবে মানুষের কাছে বলা যায় যে ইসলাম একটা সেন্সিটিভ জিনিস,
আমরা হৃদয়ে ধারণ করি, আমরা পালন করি, সেই ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে গিয়ে আজকে বাংলাদেশের মানুষের কাছে ইসলামকে বলা যায় যে ধরনের গাম্ভীর্যের সাথে ধর্ম পালন করা দরকার ছিল, আজকে আপনি ডোন্ট কেয়ার মনোভাব যে এটা মানলেই কি না মানলেই কি। মানে জামাত ইসলাম, ইসলাম মডারেট অফ ইসলাম, মানে তারা এই কাজগুলো করতেছে যে ইসলামকে মানুষের কাছে দুর্বল হিসেবে, যে এটা মানলেও সমস্যা নেই, না মানলেও সমস্যা নেই, এবং নির্বাচনী রাজনীতিতে তুমি যাই করো, ভালো খারাপ যাই করো, এটা সবই হালাল। জি, আমরা একটি এই ধরনের পলিটিক্সটা আসলে জামাত ইসলাম যদি করে তাহলে এটা তো অত্যন্ত দুঃখজনক। তারা যদি মধ্যপন্থী পলিটিক্স করতে চায়, হ্যাঁ প্রতিযোগিতা, আপনি বিএনপির সাথে প্রতিযোগিতা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিযোগিতার নামে ধর্মকে ঢাল হিসেবে সামনে এনে আপনি যেভাবে মানুষকে বিভ্রান্ত করতেছেন, দিস ইজ নট মডারেট অফ ইসলাম। ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছে আলোচনায় ফিরি। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছি। সংসদ কেমন সংসদ দেখতে চাই আপনি এর আগে বলছিলেন। আজকে যিনি চিফ হুইপ হয়েছেন তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং বলা হয়েছে যে বিরোধী দলকে পর্যাপ্ত কথা বলার সুযোগ দেওয়া হবে সংসদে, তিনি সেটি বলেছেন। আরেকটি হচ্ছে যে সরকার দলের পক্ষ থেকে আপনাদের কাছে, জামাত ইসলামের কাছে ডেপুটি স্পিকার চাওয়া হয়েছে, আপনারা সেটি দিয়েছেন কিনা, নাম সেটি এখনো কোনো গণমাধ্যমে আসেনি, সে ব্যাপারে আপনার বক্তব্য কী? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, এটা একটা সুন্দর আলোচনা যে এই সংসদের কাছে জনগণের প্রত্যাশা কী। জনগণের প্রত্যাশা হচ্ছে এই সংসদ যেহেতু গঠিত হয়েছে জুলাই স্পিরিটকে সামনে রেখে। আপনাকে বুঝতে হবে যে 5ই আগস্ট যদি না হতো তাহলে 26-এর নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না, নির্বাচন 29-এ হতো। কাজেই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং চেতনা, সেটা বাস্তবায়নটা হচ্ছে এই সংসদের সামনে একটা বড় চ্যালেঞ্জ। আমি রাশেদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে উনি বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে ওনার অনেক অবদান আছে এবং জুলাই সনদ তৈরিতে ওনার এবং ওনার দলের, সাবেক দলের অনেক অবদান আছে। সেই জায়গা থেকে জুলাই সনদের আইনি ভিত্তি হোক এবং জুলাই চার্টার বাস্তবায়ন হোক, এই ব্যাপারে সংসদে আলোচনা হয়ে একটা কার্যকারী অবস্থায় আসুক, এই ব্যাপারে ওনার ব্যক্তিগত বক্তব্য আমি শুনতে চাই। এরপরে হচ্ছে বাংলাদেশের মানুষের যে এখানে যে বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো থাকে, সেই চুক্তিগুলো জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে জনগণের কাছে স্পষ্ট করে সেগুলো তৈরি করা হোক। এই যে দেখবেন যে অন্তর্বর্তী সরকার কিছু চুক্তি লাস্টে এসে করে গিয়েছেন, সেখানে তারা আবার বলতেও চেয়েছেন যে তারা প্রধান দলগুলোর সাথে আলোচনা করেছেন, কিন্তু আমিরে জামাত কিন্তু এটা বলেছেন যে না, আমাদের সাথে এরকম কোনো আলোচনা হয়নি। আলোচনা হলে আমরা সেগুলো কি করতাম, অবশ্যই জাতির সামনে মিডিয়ার মাধ্যমে উপস্থাপিত হতো। তুমি কোনো মিডিয়াতেও আসে নাই, হঠাৎ করে একজন বলল যে আমরা আলোচনা করেছি, এটা তো গ্রহণযোগ্য না। তাহলে এটা আমাদের প্রয়োজন। এরপরে হচ্ছে এই সংসদের কাছে জামাত ইসলামীকে একটা ক্রেডিটই আমি দিতে চাই যে জামাত ইসলামী যখন বলেছে যে না, আমরা এখানে ফ্ল্যাট নিব না, গাড়ি নিব না, আলহামদুলিল্লাহ বিএনপিও একই কথা বলেছে। তাহলে বাংলাদেশের একটা অর্থনীতির এবং একটা স্বচ্ছ রাজনীতির একটা ধারা তৈরি হয়েছে এই সংসদে, সেটা হবে ইনশাল্লাহ। এই সংসদের কাছে প্রত্যাশা হচ্ছে তথাকথিত বিরোধী দলের নামে যে ওয়াকআউট করে, মানে মাসের পর মাস সংসদ থেকে বিরত থেকে শুধু বর্জনের যে রাজনীতি, এটা না হোক, এটা আমার প্রত্যাশা জনগণ হিসেবে এবং একজন নাগরিক হিসেবে এটা আমি প্রত্যাশা করি এবং এটা কার্যকারী করে গড়ে তোলা। এবং জামাত সেদিকে ইঙ্গিত দিচ্ছে। আপনি ডেপুটি স্পিকারের কথা বলেছেন, জামাত ইসলামী বলে নাই যে ডেপুটি স্পিকার নিবে না, তবে জামাত ইসলামী বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি এবং এই সংসদ কিভাবে কার্যকর ভূমিকা রাখে সেগুলো দেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে। এরপরে হচ্ছে এই সংসদ আমাদের বিশেষ করে যে জুলাইয়ের যারা আহত আছে, পঙ্গুত্ব আছে, যে সমস্ত প্রায় 2000-এর কাছাকাছি 1400+ আমাদের যে জীবন চলে গেছে, তাদের বিচারটা কিভাবে হবে। এই ট্রাইব্যুনাল ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হচ্ছে, ট্রাইব্যুনাল বিচারের কার্যক্রম নিয়ে, যে যাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে এবং সন্দেহ ঘনীভূত হয়েছে যে সামনে এই বিচার কার্যক্রমগুলো চলবে কিনা। সেগুলোও কিন্তু আমাদের সংসদে দেখার বিষয় আছে যে সেখান থেকে কেমনভাবে ডিল করা হচ্ছে। সর্বোপরি আমি মনে করি জামাত ইসলামী একটা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি যে মানে অভ্যস্ত, বাংলাদেশের যেখানে বন্যা হয়েছে, খরা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আগুন লেগেছে, ধর্ম, বর্ণ, দল, মত, পথ
ভিন্নতা দেখে নাই, জামাত ইসলামী সেখানে এগিয়ে গেছে। এই পলিটিক্সকে ওনারা যদি রাজনীতি মনে করেন তাহলে এটাই বাংলাদেশের জনগণের জন্য আমাদের রাজনীতি। জি, ধন্যবাদ। জনাব রাশেদ খান কেমন সংসদ চাই তিনি বলেছেন। সংসদ থেকে বর্জনের যে রাজনীতি সেটি উনি প্রশ্ন তুলেছেন। আর এই সংসদে আরেকটি বড় জিনিস গণভোটের কি হবে, গণভোটের বিষয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? দেখেন, গণভোট ভাই জুলাই এই সনদ পর্যায়ে বাস্তবায়ন। এসে তিনি কয়েকটা খুব ভালো কথা বলেছে। তার ভিতরে অন্যতম হলো যে ডেপুটি স্পিকার তারা নিবে কি নিবে না এই ব্যাপারে তারা এখন পর্যন্ত চূড়ান্ত করে না বা বলেও না যে নিবে না। তার মানে তারা একটা পজিটিভভাবে ভাবছে, এটা খুবই ভালো। দ্বিতীয়ত তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি হোক এবং এটা সংসদে আলোচনা হোক, এই ব্যাপারে আমার মতামত কি। আমার মতামত তো অত্যন্ত চমৎকার, আপনার মতামতের সাথে মিলে গিয়েছে যে সংসদে আলোচনা হোক। তো সেই সংসদে কেন আলোচনা আপনি করতে দিবেন না? জামাত ইসলাম কি চাই সেটা আমরা হয়তো সংসদে গেলেই আমরা দেখব, কিন্তু তাদের জোটে যারা রয়েছে জামাত ইসলাম যাদেরকে সামনে রেখে বক্তব্য দেওয়াচ্ছে মুখপাত্র হিসেবে, এখনও জামাত ইসলামের মুখপাত্র তো এনসিপি। আমার কাছে মনে হয়েছে যে জামাত ইসলামের মুখপাত্র এনসিপি যা বলছে, যদি জামাত ইসলাম এটাকে তারা তাদের বক্তব্য না মনে করে, তারা বলুক যে আমাদের বক্তব্য আর এনসিপির বক্তব্য এক নয়। অন্যথায় মানুষ মনে করছে হয়তো এনসিপি এই মুহূর্তে জামাতের মুখপাত্র, এনসিপি যা বলছে এটা জামাতের বক্তব্য। তো সংসদে আপনি আলোচনা করতে চান, ওয়েলকাম। বিএনপি তো একই কথা বলেছে, আমি জামাতকে ওয়েলকাম জানাই। তো এই ওয়েলকামের রাজনীতি তিনি করতে চান এবং বাস্তবায়ন, আমি ওয়েলকামের রাজনীতি তিনি করতে চান যে তথাকথিত ওই অপোজিশনের নামে সংসদ বর্জন না করা। ওকে, বিএনপি তো এই কথাই বলেছে, জনাব সালাউদ্দিন আহমেদ কয়েকদিন আগে এই কথা বলেছে, জনাব তারেক রহমান একই কথা বলেছে। অর্থাৎ সংসদ হবে গণতন্ত্রের চর্চার জায়গায়। কিসের বর্জন? আপনিও গণ অভ্যুত্থানের শক্তি, আমিও গণ অভ্যুত্থানের শক্তি। আপনি জামাত ইসলাম, আপনি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি করেন। যদিও এখন জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা তাহের ভাই বললেন না তারা এই রাজনীতি করে না, তারপরেও জামাতের অন্য নেতারা একই কথা বলছে যে তারা ইসলাম এবং দিন প্রতিষ্ঠার রাজনীতি করছে, কিন্তু তাদের এক একজন নেতা এক এক কথা বলছে। তারপরে আমার কথা হলো যে এই যে তিনি গণ অভ্যুত্থানের তারাও শক্তি, বিএনপি শক্তি, একসাথে সংসদকে কিভাবে আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায় একসাথে কাজ করতে চান। বিএনপি তো আপনাকে ওয়েলকাম জানিয়েছে, এটা ভালো কথা বলেছে তিনি। তবে আমার আরও কয়েকটা ব্যাপারে যেটি আমি উত্তর দিই। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জামাতিকরণ করা হয়েছিল, এটা জামাত করেছিল। কাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আর এই জন্য জামাতের অন্তর জ্বলে যাচ্ছে কাদের জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এই ভিসিকে কারা নিয়োগ দিয়েছিল আমি তো জানি। আপনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সাংবাদিক হিসেবে প্রশ্ন করেন যে শিবিরের কয়জন সাবেক সভাপতির পরামর্শে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এনসিপির সাথে তো গণ অধিকার পরিষদের অসংখ্য আলোচনা হয়েছে, অভ্যন্তরীণ অনেক আলোচনা হয়েছে, সেগুলো এখানে আমি বলছি না। বাট কখনো সুযোগ পেলে নাহিদ ইসলামকে প্রশ্ন করবেন। আগে নাহিদ ইসলাম জামাতের মনোভাব, জামাত সম্পর্কে তার মনোভাব তিনি বলেছেন, ফেসবুকে অনেক বড় বড় পোস্ট করেছেন। এখন যেহেতু জটে গিয়েছে হয়তো তিনি এখন অনেক কিছু সামনে আনবেন না, স্বীকার যাবেন না, কিন্তু নাহিদ ইসলাম বলেছিল জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলামের বক্তব্যই তো মানুষ গ্রহণ করেছে, বিএনপিকে মানুষ ক্ষমতায় এনেছে। এখন তিনি বলছেন যে ভোটের পরিমাণ কতটুকু, জামাত কতটুকু ভোট পেয়েছে। বিএনপি প্রায় 50% ভোট পেয়েছে, আর জামাত ইসলাম তারা পেয়েছে আপনার 31%, তাই না? হ্যাঁ, জামাত ইতিহাসের অন্যান্য সময়ের তুলনায় এখন তাদের জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু ভবিষ্যতে কখনো যদি আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলেন বা যে কোনোভাবে বলেন যে ফিরে আসে, তখন কি আসলে কি জামাত ইসলাম এই পরিমাণ ভোটটা পাবে? সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং একই সাথে এনসিপি যদি তাদের অবস্থান আরও বেশি বড় করে, গণ অধিকার পরিষদ বা অন্যান্য দল তারা যদি বড় করতে পারে, তখন কি এই ভোটটা তারা আসলে পাবে কিনা? আমি সেটা তার পর্যাপ্ত সময় বলেছে, আমাকে তো শেষ করতে হবে। আরেকটা কথা তারা বলেছে, হ্যাঁ আমি জামাতের এই জিনিসটা আমি মনে করি ঠিক আছে, তারা বলেছে ফ্ল্যাট এবং গাড়ি তারা নিবে না, ভালো। তো এইটা তো আপনার অন্যান্য দলও একই ধরনের কথা বলেছে। বিএনপি ঠিক আছে, জামাত আগে বলেছে, তো বিএনপিও তো বলেছে। তো বিএনপি হয়তো সবসময় যে প্রতিযোগিতা থাকতে হবে যে আপনি আগে বললেন বলে বিএনপি আগে বললেন না, এই জন্য বিএনপি এটা আপনার ক্রেডিট। কারণ বিএনপি তো পরে বলতেই পারে, বা আপনি কোনো কথা বিএনপির পরে বলতেই পারেন। তো এটা উভয় দলেরই একটা ভালো, আমি মনে করি যে এটা খুবই পজিটিভ একটা পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্সের কথা তিনি বললেন, ওকে আমি তো ওয়েলফেয়ার পলিটিক্সের কথাই বলছি। সেই পলিটিক্সটা কি আপনাকে তো পড়তে হবে। এখন আপনি সেই কল্যাণ রাষ্ট্র আপনি না জেনে, আপনি যদি মনে করেন যে আপনি কল্যাণ পার্টি বানাবেন এবং এর মাধ্যমে আপনি এক হাতে দান করবেন, অন্য হাতে ভোট চাইবেন, তোমাকে কিন্তু দান করেছিলাম সুতরাং ভোটটা কিন্তু দিতে হবে। ওই ভুলে গেছো নাকি? তোমার ঘরে 10 কেজি চাল দিয়ে আসছিলাম, সুতরাং এখন ভোটের সময় এসেছে, আমার জামাতের অমুক নেতাকে ভোট দিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে কি হয়েছে? যাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে, জামাত ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৃত্তি দেওয়া হয়েছে, তার আগে মেসেজ দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠান থেকে তোমাকে বৃত্তি দিত না,
জামাত ইসলামকে আমরা ছাত্র অনুষ্ঠান শিবিরকে ভোটটা দিও। শেষ করব। আমি শেষ কথাই বলি, আপনার কাছে আসবো, আপনার কাছে 30 সেকেন্ডের জন্য আসবো। ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছে আসি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে, এবং আমরা দর্শকদের যদি উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে সেটি বলতে পারেন। আমি একটু জাস্ট ছোট্ট করে বলতে চাই যে এই সংসদ, সামনে যে সংসদ বসছে সেই সংসদে বিএনপিরও অভিযোগ ছিল, অনেকেরই, আমাদেরও অভিযোগ ছিল যে দেশবিরোধী অনেক চুক্তি আওয়ামী লীগের আমলে হয়েছে। এই সংসদে আলোচনা করে বিএনপি দেশবিরোধী চুক্তি বাতিল করবে কিনা। আর হচ্ছে যে ভিসি নিয়োগ নিয়ে উনি যেটা বলেছেন, তো বাকিগুলো তো বিএনপির ভিসি, সেগুলো পদত্যাগ করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অলরেডি কিন্তু পদত্যাগপত্র দিয়ে এসেছেন। তো ওনার ভিতরে তো আছে, আর ওনার সিভিটা 35 পৃষ্ঠা, ওনার ভিতরে লেখাপড়া আছে, যে এগুলো জানা উচিত। আর এনসিপি জামাতের মুখপাত্র না, জামাতের নিজস্ব মুখপাত্র আছে। জামাত এত মানে কি হয়ে যায় নাই, দেউলিয়া হয়ে যায় নাই যে এনসিপির কে মুখপাত্র করে, বরঞ্চ আজকে বিএনপি কোন অবস্থায় চলে যাচ্ছে কিছুদিন পরে গেলেই বোঝা যাবে। জি, আপনাকে ধন্যবাদ। জনাব রাশেদ খান, একেবারে শেষ সময় আছে, আপনি আপনার কথাগুলো শেষ করবেন। সেই সঙ্গে সংসদ কেমন চান সেটি নিয়ে আপনি দর্শকদের বা জনপ্রত্যাশার কথা বলবেন। কথার উত্তর দিতে গেলে তো আসলে সময় লাগবে, সেই সময়টাই পেলাম না। জাস্ট বলি, ভাই লাস্টে ভালো কথা বলেছে, যেটা জামাতের সেক্রেটারি জেনারেল বলেছিল যে বাপের থেকে বেশি বাইরে না, বাপের থেকে বেশি বড় হওয়ার চেষ্টা করো না। তো ভাই এখন সেই জিনিসটা বললেন, আমার খুব ভালো লাগলো। যদি এইভাবে এই শব্দে তিনি বললেন না, এই লাইনে বলেননি যে এনসিপি যে আসলে জামাতের মুখপাত্র না, এটা তিনি স্পষ্ট করলেন। তবে আমার কথা হলো যে তারা আসলে তাহলে মুখপাত্র না হলে ক্লিয়ার করুক, এখন যেভাবে ক্লিয়ার করলো জামাতের পক্ষ থেকে ক্লিয়ার করুক। আলাদা রাজনৈতিক দল, তাদের বক্তব্য থাকতেই পারে। যেহেতু একসাথে ভোট করেছেন, তাই না, সুতরাং আপনার তো আদর্শিক মিল আছে। যদি আপনি বলছেন যে আমার আদর্শিক মিল নাই, তাহলে কিসের জন্য ক্ষমতার ভাগাভাগির জন্য গিয়েছেন সেটা স্বীকার করেন। মানে অন্যরা জোট করলে সেটা সমস্যা, কিন্তু এই জামাতের সাথে যদি আপনি জোট করেন সমস্যা না। আপনি যদি বিএনপির পক্ষে বলেন সমস্যা না, আপনি জামাতের পক্ষে আপনি মানে সমস্যা, আমরা তো সমস্যা বলি না। আপনি মানে আপনি যখন জামাতের পক্ষে বলবেন সেটা কোনো সমস্যা না, কিন্তু আপনি যখন বিএনপির পক্ষে বলবেন সেটা সমস্যা। মানে ফেসবুকটা এমনভাবে তারা মানে তৈরি করেছে, বলা যায় ফেসবুক বলতে পারে, ফেসবুকে তারা এমনভাবে মানে বলা যায় বট বাহিনী সৃষ্টি করেছে, তাদের তো নিজস্ব একটা মেকানিজম আছে। এই যে সারাক্ষণ গালিগালাজ করার রাজনীতি, জামাত ইসলাম এই রাজনীতি থেকে যদি বের হয়ে আসতে পারে আগামীতে তারা ভালো করবে। অন্যথায় তারা মনে করছে যে ফেসবুক একজন ব্যক্তি 10টা-20টা আইডি খুলে রেখে গালিগালাজ করছে, ফেসবুকটা মনে হয় আমাদের দখলে। মানে কি, আমরা দেখেছিলাম যে আগের দিন ওই যে মানে ভোট যেদিন ভোটের রেজাল্ট দিবে, আমরা দেখলাম যে ওই সময় দেখলাম, শেষ করে দিই ভাই, থামলে শেষ হয়ে যায়, ওই সময় দেখলাম যে তারা ফেসবুকে সরকার গঠন করে ফেলিয়েছে। এখন তারা ফেসবুকে বক্তব্য দিয়ে 203 আসন পেয়েছে, এই সরকার গঠন করে ফেলেছে। অর্থাৎ জামাত ইসলাম যে আসলে কি ওয়েলফেয়ার পলিটিক্সটা করছে এইখান থেকে তো বোঝা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর মান্নান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আলোচনা, ভিন্নতা, বিতর্ক এটি গণতন্ত্রের আসলে মূল একটি চাবিকাঠি, মূল বৈশিষ্ট্য, এবং সব কিছু মিলে আমরা জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে এক হয়ে চলব। আগামী যে সংসদ আসছে সেই অধিবেশনটি প্রাণবন্ত হোক, এবং এই 17-18 বছরের একটি শূন্যতার পর একটি প্রাণবন্ত সংসদ আমরা দেখি, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানের শেষ করছি। আসসালামু আলাইকুম।